শুরু হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি নাবিলা সোহেল। বছরের প্রথম দিন থেকেই দাপট দেখাচ্ছে শীত। রাজধানীতে একদিকে ঘন কুয়াশায় কমেছে দৃষ্টিসীমা, অন্যদিকে বইছে কনকনে ঠান্ডা হাওয়া। আবহাওয়া অফিস জানায় কুয়াশা বৃদ্ধি পাওয়ায় দেখা মিলছে না সূর্যের, ফলে কমেছে দিনের তাপমাত্রা। চলতি মাসে সারা দেশে কয়েক দফায় বইতে পারে শৈত্যপ্রবাহ। ভোগান্তি বাড়বে খেটে খাওয়া মানুষের। ক্যালেন্ডারের পাতা উল্টানোর সাথে সাথেই বদলে গেছে আবহাওয়ার চিত্র। হুট করেই বেড়েছে শীতের প্রকোপ, কনকনে ঠান্ডা বাতাসে কাঁপছে জনজীবন। সূর্যের তো দেখা নেই, উল্টো বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে ঠান্ডার অনুভূতি। সারা দেশের তুলনায় রাজধানীতে শীতের তীব্রতা কিছুটা কম, তবে জীবনের চাকা তো থেমে থাকার নয়। হাড় কাঁপানো শীতের মধ্যে কাজে নেমেছেন নগরবাসী। ঠান্ডায় তো গা হিম হয়ে আসতেছে, কান টান সব ব্যথা করতেছে, এটাই বেশি ধুলাও আছে। বাচ্চাকে নিয়ে স্কুলের একটা ইস্যু আছে, সকাল সকাল বের হইতে হয়েছে। তবে ওভারঅল মোটামুটি একটু প্রবলেমই মনে হইতেছে। ব্যবসা করতে পারতেছি না শীতের জন্য, শরীরের কোনো নাই, এনার্জি নাই। কনকনে ঠান্ডায় সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। তারা বলছেন তিনবেলা খাবার জোগানোই যেখানে চ্যালেঞ্জ, সেখানে গরম কাপড় বিলাসিতা। শীত বেশি, কুয়াশায় বেশি, আমরা তো শীতের জন্য গাড়ি চালাইতে পারতেছি না। বাতাসের কারণে মানুষ, গরিব লোক, রাস্তাঘাটে ছিল গরিব মানুষ থাকে, এরা খুব কষ্ট আছে। কম্বল টম্বল দেয় না, সাহায্য করে না, খুব আমরা কষ্টতে আছি। কাজ কাম নাই, শীতের দিনে মানুষ গাড়িতেও বেশি ওঠে না, খুব কষ্ট আছে। খুবই কষ্টের মধ্যে আছি। সরকার আমাদের তো কোনো নিচ্ছে না, ব্যবস্থা নিচ্ছে না। আবহাওয়া অফিসের পূর্বাভাস, তীব্র ঠান্ডা থাকবে আরও কয়েকদিন। জানুয়ারির মাঝামাঝি আরও বাড়বে শীতের প্রকোপ। নর্মাল থেকে যখন তাপমাত্রা হঠাৎ করে 4-5 ডিগ্রি কমে যায়, সেক্ষেত্রে তীব্র শীত অনুভূত হয়। শুধু এটা ঢাকায় না, পুরো দেশে একই অবস্থা, যেহেতু ঘন কুয়াশা রয়েছে। 6-7 থেকে পরে প্রথমে মৃদু থেকে মাঝারি কোল্ড ওয়েভ আসবে, তারপরে স্পেলে আবার একটু তাপমাত্রা বাড়বে। সেকেন্ড উইক বা থার্ড উইকে যায় অনেক জায়গায় তাপমাত্রা মৃদু থেকে মাঝারি, এমনকি কিছু কিছু জায়গায় তীব্র কোল্ড ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। আজ রাজধানীতে 13.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সারা দেশের মধ্যে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। পৌষের মধ্যভাগে সারা দেশে বেড়েছে শীতের দাপট, বইছে হিমেল হাওয়া, কোথাও কোথাও দেখা নেই সূর্যের। কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন, বেশি বিপাকে হতদরিদ্রতা। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। সামনে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুরের শীতের সকাল, এরপর দুপুর গড়িয়ে বিকেল, প্রকৃতির একই রূপ, দেখা নেই সূর্যের। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, বেড়েছে শীতের দাপট। কনকনে ঠান্ডার সাথে বইছে হিমশীতল বাতাসও, তাতে কাহিল জীবনযাত্রা। কষ্ট বাড়ছে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষের। ধীরে বাতাস, এই বাতাসের চলাফেরা করা যাচ্ছে না। বাতাস লাগে ঠান্ডার কারণে, ওই জন্য যাত্রী উঠতেছে না। গতবারের চেয়ে এবারে আরো বেশি ঠান্ডা পড়ছে। কুড়িগ্রাম, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড় সহ আশপাশের জেলাগুলোতেও কমবেশি একই চিত্র। কুয়াশার কারণে ব্যাহত যানবাহন চলাচল, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। নদী তীরবর্তী দুর্গম চরাঞ্চলের মানুষের কষ্ট সবচেয়ে বেশি। প্রচন্ড ঠান্ডা এবং কনকনে শীত এবং মৃদু বাতাস বইতেছে এবং হাত পা কোকড়া লাগে। রোদ বা ওঠে না, গরিব মানুষ, কামাই কাজ করে খাওয়া কষ্ট। পেটের জন্য খুব একটু কষ্ট করে চলতে আছি। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ চুয়াডাঙ্গায়। আশপাশের জেলাতেও শীতের দাপট, সূর্যের দেখা মিললেও কাহিল জনজীবন। গরম কাপড় পরে রয়েছে, তারপরেও শীতের বাতাসের গতিতে তারপরেও শীত লাগছে। শীত খুব বেশি, রোদ জুটেছে, তাও গরম কাপড় পরেছি, তাও শীত থামছে না। আবহাওয়া অফিস বলছে সামনে তাপমাত্রা আরও কমতে পারে। চলতি মাসে সারা দেশে কয়েক দফায় বইতে পারে শৈত্যপ্রবাহ। আগামী 2 মাসের মধ্যে 8 থেকে 10টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2 থেকে 3টি তীব্র ধরনের শৈত্যপ্রবাহ, যেটাকে আমরা 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলি, এই ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আমাদের উত্তর পশ্চিম অঞ্চলে, বিশেষ করে মধ্য অঞ্চলে রয়েছে। শীতের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই, আক্রান্তদের বেশিরভাগই শিশু। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। শীতের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, রংপুরে তো সাধারণত সব থেকে বেশি শীত পড়ে, দিনভর তো সূর্যের দেখা মেলেনি, সেখানেও এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, কুয়াশা, ঠান্ডা সবকিছু মিলে আসলে
কিরকম অবস্থা একটু যদি আমাদেরকে বলতেন। সোহার, আপনি ঠিকই বলেছেন, আজ তো সূর্যের দেখা মেলেনি, অর্থাৎ গেল 3 দিন থেকে কিন্তু রংপুরে সূর্যের দেখা মিলছে না। এখন যে সন্ধ্যা, এই সন্ধ্যায় কিন্তু পুরো যে বাহিরের যে দৃশ্য সেটি হচ্ছে যে পথ প্রান্তর কুয়াশায় ঢেকে গেছে এবং মানুষ কিন্তু দুর্বিষহ সংকটে পড়েছে। একদিকে তাদের যে বিশেষ করে যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের প্রতিদিন কাজ না করলে যাদের সংসার চলে না, এই টাইপের যে মানুষগুলো আছে তাদের কিন্তু খুবই দুর্বিষহ জীবনযাপন, বিশেষ করে রিক্সাওয়ালা এবং দিন মজুর, তারা একেবারে নাস্তানাবুদ অবস্থায় পড়েছেন। একদিকে যেমন তারা কাজ পাচ্ছেন না, অন্যদিকে তার উপর আছে যে এই শীতের প্রচন্ড শীত এবং শীতের সাথে সব থেকে বড় যে এখন বড় বিষয় সেটি হচ্ছে যে শৈত্যপ্রবাহ এবং কুয়াশা। শিরশির শৈত্যপ্রবাহের কারণে যে সাধারণ মানুষের যে সাধারণ চলাফেরা, যে স্বাভাবিক চলাফেরা, সেটি কিন্তু দারুণভাবে ব্যাহত হচ্ছে এবং লেপ্তশকের দোকান সহ অন্যান্য যে দোকানগুলো আছে, বিশেষ করে শীতের কাপড় যেখানে কম দরে পাওয়া যায় সেই জায়গাগুলোতে কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এবং আপনাকে তথ্য বলি যে আজকে কিন্তু রংপুরে এবং রংপুর বিভাগের তথ্য যদি বলি যে দিনাজপুরে 10 সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এর মধ্যেই রংপুরের 8 জেলার যে তাপমাত্রা কিন্তু ওঠানামা করছে। এবং একই সাথে যে বিষয়টি হয়েছে, শৈত্যপ্রবাহের কারণে বয়সী মানুষ যারা এবং শিশু যারা, নারী যারা, তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর হয়েছে স্বাভাবিক জীবনযাপন করা। এবং সে কারণে সবাই যারা, বিশেষ করে ছিন্নমূল মানুষ যারা আছেন, ভাসমান মানুষ যারা আছেন, আপনি জানেন যে রংপুর বিভাগে প্রায় 1200 বস্তি আছে এবং বিভিন্ন স্টেশনগুলো আছে এবং যেখানে ভাসমান মানুষ বসবাস করেন, তাদের অবস্থা একেবারেই কাহিল হয়ে পড়েছে এবং তারা শীত বস্ত্রের জন্য তাদের মধ্যে যে একটা ত্রাহি একটা হাহাকার অবস্থা সেটি আমরা লক্ষ্য করেছি। কিন্তু বিপরীতে যে আমরা যে বিষয়টি দেখেছি যে রংপুর অঞ্চলে রংপুরের বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলাম যেটি জানিয়েছেন যে তিনি এই শুরুতেই 6,03,000 কম্বলের জন্য তিনি আবেদন করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত মাত্র লাখখানেক কম্বল পাওয়া গেছে। এই লাখখানেক কম্বল যদি রংপুর বিভাগের 8 জেলায় দেওয়া হয় তাহলে আপনি ভাগে মোটামুটি পরে কতটুকু আপনি অনুমান করবেন যে 12,000 বা তার একটুখানি বেশি ভাগে পড়ে। অর্থাৎ এই 12,000 কম্বল দিয়ে একটি জেলা কভার করা খুবই কষ্টসাধ্য। সেই তুলনায় আমরা দেখি নাই যে সরকারি তো নেই, বেসরকারি তরফে যে কম্বল দেবার কথা সেই কম্বলও কিন্তু এখন পর্যন্ত আমরা উল্লেখযোগ্য হারে দেখছি না। যদিও বিএনপি, জামাত সহ জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠন তারা কিছু কিছু করে দিচ্ছেন, তবে পুরো জিনিসটাই হচ্ছে একেবারেই হচ্ছে যে যা প্রয়োজন তার থেকে একেবারেই যৎ সামান্য। জরুরি ভিত্তিতে এই অঞ্চলের মানুষকে শীতের কম্বল দেওয়া খুবই জরুরি এবং সেটা সরকারি হোক আর বেসরকারি তরফে হোক সেটা কিন্তু খুব দ্রুত করতে হবে। এবং আবহাওয়া অফিস যেটি বলেছে যে এই অঞ্চলে এবার 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নেমে আসতে পারে এবং আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত এটি চলতে পারে। সোহার, মাসার রংপুরের শীতের তীব্রতা সম্পর্কে জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এবারে রাজধানী ঢাকায় শীতের কি অবস্থা সে খবর জানবো। আমাদের সহকর্মী আহমেদ রেজা যুক্ত আছেন আমাদের সঙ্গে। রেজা, শুরুতে জানতে চাই আপনি কোন এলাকায় কোথায় আছেন এবং বেলা গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, তো সেক্ষেত্রে শীতের প্রকোপ এখন কেমন, তাপমাত্রা কেমন, কি অনুভূত হচ্ছে জানাবেন। সোহার, আমি আসলে মূলত প্রগতি সরণি এলাকায় রয়েছে এবং আপনি জানেন যে আজকে যে তাপমাত্রা সেটি আসলে ঢাকার বেশ শীত করেছে, যেমনকি আমাদের সহকর্মী জানাচ্ছিলেন রংপুর থেকে নজর মানলাম। তিনি তার যে মাধ্যমে আমরা যেখানে জানছিলাম যে সেখানে কি করেছে সেটি আসলে অনেকটি বেশি সেখানকার মানুষ আসলে কাতর হচ্ছে। তবে ঢাকার যে শীতের কথা আমরা বলছিলাম সেটিও কিন্তু বেশ প্রকট এবং গতকালকে থেকে কিন্তু যে তাপমাত্রা সেটি আসলে কমা শুরু করেছে। আজ ঢাকায় যে তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনের বেলা সেটি 13 থেকে 14 এবং আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে সেই যে তাপমাত্রা সেটি আসলে সন্ধ্যার পরে অর্থাৎ রাতের দিকে কিন্তু আরো কমতে পারে। ফলে তাপমাত্রা কিন্তু রাতের দিকে আরো কমার সংখ্যা রয়েছে এবং আবহাওয়া অফিস থেকে এটিও জানানো হয়েছে যে এই সপ্তাহে থেকেই কিন্তু মূলত যে শৈত্য প্রবাহের যে প্রভাবটি সেটি আসলে পুরো সাধারণ মানুষের উপরে পড়বে এবং বিশেষ করে ঢাকা, এই রাজধানী ঢাকাবাসীকে কিন্তু সেই শৈত্য প্রবাহের মধ্যে দিয়ে যেতে হবে। এবং সবচেয়ে যে জায়গাটি সেটি হচ্ছে যে আগামী সপ্তাহে কিন্তু যে শৈত্য প্রবাহের যে প্রকোপটি সেটিও কিন্তু অব্যাহত থাকবে। ফলে এই চলমান সপ্তাহ এবং আগামী সপ্তাহ 2 সপ্তাহে কিন্তু যে যারা সাধারণ মানুষ আছেন তাদের জন্য একটি সংকট হয়ে গেল এবং সেই শীতকে নিবারণের যে উপায়টি এখন তারা বলছেন, বিশেষভাবে চিকিৎসকরা এই মুহূর্তে বলছেন যে ঘরের বাইরে বের হলে আপনি জানেন যে গতকালকে থেকে মূলত যে তাপমাত্রা সেটি আসলে কম ছিল এবং আজকে সকালবেলা থেকে কিন্তু আমরা দেখেছি যে সূর্যের দেখাটি
ঠিক তেমনটি পাওয়া যায় না ঢাকা শহরের রাজধানীতে, এবং ফলে ঘরের বাইরে বের হলে পর্যাপ্ত গরম কাপড় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা বা বিশেষজ্ঞরা। জানাচ্ছিলেন যে ঢাকাতেও সারাদিন ওরকম সূর্যের দেখা মেলেনি এবং শীতের তীব্রতা বেড়েই চলছে। ধন্যবাদ আপনাকে। সারা দেশে বঙ্গবন্ধুর 10,000-এর বেশি মিউরাল নির্মাণে খরচ হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। সরকারি বিপুল অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত তা অনুসন্ধানে নেমেছে দুদক। একই সাথে বঙ্গবন্ধুর কিল্লা নির্মাণ এবং উন্নয়নে অর্থ তছরূপও খতিয়ে দেখবে কমিশন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। বিভিন্ন গণমাধ্যম বলছে খরচ হয়েছিল প্রায় 4,000 কোটি টাকা। বিপুল অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কিভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নামছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ এবং উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তছরুফের খোঁজ করবে সংস্থাটি। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরুপ অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বেশ কয়েকটি মামলাও করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক এমপি সুলাইমান হক জোয়ারদার ও তার স্ত্রীর বিরুদ্ধেও 11 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। অভিযোগ সংশ্লিষ্ট আক্তারি জোয়ারদার এবং অবৈধ সম্পদ অর্জনে সহায়তার জন্য তার স্বামী জনাব সুলাইমান হক জোয়ারদারের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় উঠেছে সাবেক ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের নামও। তার বিরুদ্ধে প্রায় 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। সুধাংশু শেখর ভদ্র সাবেক প্রকল্প পরিচালক। আর নতুনভাবে ব্যাংকে 134 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নি সাহা এবং তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মুন্নি সাহা সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শুধু বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা লুট করেছে আওয়ামী লীগ সরকার। এমন দাবি করে বিএনপি নেতারা শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি প্রকাশের দাবি তুলেছে। জানিয়েছেন বিএনপি ক্ষমতায় গেলে পতিত সরকারের আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত সব চুক্তি পুনর্বিবেচনা করা হবে। মহাসচিব মির্জা ফখরুল বলেন, বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকার ভয়াবহ দুর্নীতি করেছে। সেগুলোর বিচার সহ সরকারের কাছে 4 দফা দাবি তুলে ধরেছেন তারা। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের 15 বছরের দুর্নীতি আর অনিয়মের চিত্র তুলে ধরতে বিএনপির এই সংবাদ সম্মেলন। তদন্ত প্রতিবেদন তৈরি করেন বিএনপি সরকারের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা ইকবাল হাসান মাহমুদ টুকু। জ্বালানি খাতে অনিয়মের মাধ্যমে তিনি বলেন, আওয়ামী লীগ শতভাগ বিদ্যুতায়ন ও সাশ্রয়ী মূল্যে জ্বালানি সাফল্যের নানা গালগল্প প্রচার করেছিল, কিন্তু বাস্তবতা হচ্ছে শীঘ্রই এই 2 খাত পুনর্গঠন না হলে 2027 সাল থেকে দেশ ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়বে। 2027 সালের পর থেকে এই দেশে একটা ভয়াবহ ফরেন এক্সচেঞ্জ ক্রাইসিস হবে এবং তার মূল কারণ হবে বিদ্যুৎ। বলা হয়, শেখ হাসিনার আমলে শুধু বিদ্যুৎ ক্যাপাসিটি ভাড়া বাবদ গত 15 বছরে লুট হয়েছে 1 লাখ কোটি টাকা, আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নামে পাচার হয়েছে $500 বিলিয়ন। এসব লুটপাটে জড়িত হিসাবে উঠে আসে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সামিট সহ 5 কোম্পানির নাম। এখানে প্রতি মিটারের জন্য গড়ে অতিরিক্ত খরচ করেছে 4,500 টাকা। কনসালটেন্টের ইউনিটের দাম 1 লাখ টাকা, সেখানে রয়েছে 3,13,000 টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা। এদের এইসব পাওয়ার প্ল্যান্টগুলোর বেশিরভাগ মেশিন খারাপ, কিন্তু খারাপ মেশিন এনে টাকা কামাই করে চলে গেছে, যাতে আরো পাওয়ারফুল করা যাবে। চলমান রাজনৈতিক বিতর্কের কারণে বিভিন্ন খাতে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ঢাকা পড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার
লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই খাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা পুরো বিষয়টাই আমরা রিভিউ করব, যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। মুখ থুবড়ে পড়ার সংখ্যায় থাকা বিদ্যুৎ খাত বাঁচাতে বিগত সরকারের দুর্নীতি তদন্ত ও বিশেষ ক্ষমতা আইন সংস্কার সহ 4 দফা দাবি জানায় বিএনপি। নতুন তালিকা মুক্ত দরপত্র প্রক্রিয়া, দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো, বিশেষ ক্ষমতা আইনের সংস্কার। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 43 পণ্য ও সেবার কর বৃদ্ধির সিদ্ধান্তে জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, যেসব ক্ষেত্রে কর বাড়ছে তা অতি প্রয়োজনীয় নয়, বরং প্রয়োজনীয় নিত্যপণ্যের কর পুরোপুরি কমিয়ে দিয়েছে সরকার। আইএমএফ এর প্রেসক্রিপশনে নয়, রাজস্ব ঘাটতি কমাতেই কর বৃদ্ধি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দীর্ঘদিন ধরে বাজারে জিনিসপত্রের দাম বাড়তি। এই অবস্থায় 43 পণ্য ও সেবার কর 15% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে অতি প্রয়োজনীয় নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না বলে দাবি অর্থ উপদেষ্টার। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব কিছু জিরো করে দিয়েছি। ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটরসগুলো হলো চাল, ডাল, এইগুলো। আমরা যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইনসিগনিফিক্যান্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেটে। উপদেষ্টা বলেন, কর বৃদ্ধি নিয়ে বিতর্ক অহেতুক, সরকারের সিদ্ধান্ত যৌক্তিক। রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি 3 তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো, কেউ যদি আপনার একটা ফিক্সড অ্যামাউন্ট টাকা খেতে হবে, সেটা 10 টাকা যোগ হবে, আমার এটা কোনো মনোবেদনার কারণ হওয়া উচিত। যারা বিমানে চড়ে তার 200 টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় না। যার টার্নওভার 50 লাখ টাকার উপরে তারাই খালি এটার মধ্যে আসবে, আর অন্য কোনো ব্যবসাতে এটার মধ্যে আসছে না। নেপাল ধরেন, ভুটান, এত লো ট্যাক্স কোথাও নাই। কিছু পণ্যের করে বড় ছাড় ও রাজস্ব ঘাটতি মেটাতে নতুন করে কর বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। যে ছাড় দিয়েছে এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে। আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি, আমি তো আর বড় করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না। শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না, বরং আমরা বৃদ্ধি করব। এর আগে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে 171.95 টাকা দরে 1 কোটি 10 লিটার সয়াবিন তেল এবং প্রতি কেজি 94.5 টাকা দরে 10,000 মেট্রিক টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শুধু নিজের নয়, জনস্বার্থে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মানিক মিয়া এভিনিউতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ওয়াকিং ম্যারাথন উদ্বোধনে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক মানুষের মধ্যে পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে, সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ বেশি, তাই দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি, তাই দেশ এগিয়ে নিতে সরকারের ওপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। সরকারের যে ক্ষমতা তার তুলনায় মানুষের যে ক্ষমতা সেটা যদি তুলনা করি, তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি। মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সে নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো কারো দিকে তাকিয়ে থাকতে হতো না। আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কয়েকজনের ফেসবুক আইডি ডিসেবল করে রাখা হয়েছে। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এই তথ্য জানানো হয়। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও বুধবার রাত 10:30টার পর থেকে পাওয়া যায়নি। অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ এজন্য আওয়ামী আইটি সেলের সাইবার হামলাকারীদের দায়ী করেছেন। নতুন বছরের শুরুতেই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কিন্তু কি এই চ্যালেঞ্জ? গতকাল অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহর ফেসবুক আইডি ডিসেবল করে দেওয়া হয় মেটার পক্ষ থেকে।
এরপর একে একে কয়েকজন সমন্বয়কের আইডি ডিজেবলের চেষ্টা করা হয়। নিরাপত্তাজনিত কারণে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেরাই নিজেদের আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন বলে জানা গেছে। সায়েদ আব্দুল্লাহ যমুনা টেলিভিশনকে জানান, বুধবার বিকেলে একটি মেসেজ পান তিনি, যেখানে বলা হয় তার আইডিটি ডিজেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সিকিউরিটি আপডেট করলেও মেটার পক্ষ থেকে তার আইডিটি সাসপেন্ড করা হয়। এজন্য আওয়ামী আইটি সেলের সাইবার হামলাকারীদের দায়ী করছেন তিনি। আমার আইডির উপরে আওয়ামী সাইবার স্পেসের যারা আছে তারা ক্রমাগত অ্যাটাক করে আইডিটাকে ডিসেবল করে দিয়েছে। তাদের সাইবার অ্যাটাকের কারণে এটা সাসপেন্ড করে দিয়েছে। জানি না যে কখন ব্যাক পাওয়া যাবে, তবে সেই মেটার কাছে অ্যাপ্লাই করা হয়েছে। আমাদেরটা যেহেতু পার্মানেন্ট ডিসেবল করে ফেলেছে, ওদেরটা এই সিকিউরিটি ইস্যুর জন্য ওরা আপাতত ডিঅ্যাক্টিভেটেড করে রেখেছে আক্রমণের থ্রেট থেকে বাঁচার জন্য। যমুনা টেলিভিশনকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জনের ফেসবুক আইডি ডিসেবল হয়ে গেছে, তাই তিনি হাসনাত ও উপদেষ্টা আসিফের আইডিটি ডিঅ্যাক্টিভেট করেছেন। আমার আইডি আমি ডিঅ্যাক্টিভ করে রাখছি, কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান রাফি চিটংয়ের যে সমন্বয়ক, আমাদের সায়েদ আব্দুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট, আমাদের ব্যাটসম্যান, ওদের আইডি 2 জনের ডিসেবল হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডিগুলো ডিঅ্যাক্টিভ করছি। আসিফের আইডি ডিঅ্যাক্টিভ করছে। আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে বাইরের হ্যাকার দ্বারা প্রধান উপদেষ্টা ও সমন্বয়কদের ফেসবুক আইডি হ্যাক হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আইডি ডিঅ্যাক্টিভেট রাখা সমাধান নয়, মেটার কাছে আপিল করে বা সরকারিভাবে মেইল দেওয়ার পরামর্শ দেন জোহা। ফেসবুকে যে কোনো থার্ড পার্টি নিউজ পেপার, থার্ড পার্টি তোলা কোনো ছবি অথবা থার্ড পার্টি কোনো প্রকার কোনো অডিও ভিডিও ক্লিপ, যে ক্লিপটা আসলে আপনার মুঠোফোন দিয়ে সংগ্রহিত না, সেই মুঠোফোন না সংগ্রহিত ফুটেজগুলো যদি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজে যদি আপলোড করে, তাহলে অবশ্যই এটা ডিসেবল হয়ে যেতে পারে মাস রিপোর্টের জন্য। এই ধরনের সাইবার দুর্বৃত্তায়ন মূলত ঘটে থাকে কমিউনিটি স্ট্যান্ডার্ডের দুর্বলতার কারণে। তো সুতরাং এক্ষেত্রে আমরা যদি আপিল করি যথাযথভাবে এবং প্রকৃত এনআইডি বা পাসপোর্ট সাবমিট করি, তাহলে এই সমস্যার সমাধান হবে। ক্র্যাক প্ল্যাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি এবং পেজ ডিসেবল করে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সংস্কারের আগে নির্বাচন নয়, আর নতুন নেতৃত্ব ছাড়া নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে না বলে উল্লেখ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির এক আলোচনা সভায় কথা বলেন নূর। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ডিপ্লোমা ডেন্টিস্টদের নানা বৈষম্যের অভিযোগ তুলে ধরেন। বলেন, বিগত সরকারের আমলে বিডিএস চিকিৎসকরা ডিপ্লোমা ডেন্টাল চিকিৎসকদের এক প্রকার নিষিদ্ধ করে দিয়েছিল। নতুন প্রেক্ষাপটে নিজেদের পেশার আবারও মানুষের চিকিৎসায় নিয়োজিত হতে চান কোয়াক চিকিৎসকরা। প্রধান অতিথির বক্তব্যে নূর বলেন, বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে চিকিৎসক খুবই কম, তাই উন্নত ট্রেনিং দিয়ে ডিপ্লোমা ডেন্টাল চিকিৎসকদের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ দেওয়া উচিত। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাটি হাইকোর্টে দ্রুত শুনানির উদ্যোগ নিতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেছেন তার মা নাসিমা আক্তার। সকালে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে গিয়ে সাক্ষাৎ করে এই আবেদন করেন পরিবারের সদস্যরা। মামলাটি দ্রুত শুনানির আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2020 সালের 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনার পর সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে। পরে 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এই মামলায় 2 জনের মৃত্যুদণ্ড ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায়ে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত এসআই নন্দদুলাল রক্ষিত, বরখাস্ত কনস্টেবল সাগর দেব, দেহরক্ষী রুবেল শর্মা, পুলিশের সোর্স শামলাপুরের মারিশ বুনিয়া গ্রামের বাসিন্দা নুরুল আমিন, মোহাম্মদ নিজামুদ্দিন ও আয়াজউদ্দিন। বিচার বিভাগের রায়ের 7 দিনের মাথায় মামলার যাবতীয় নথিসহ ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। আর বিচারিক আদালতের রায়ের 2 সপ্তাহের মাথায় রায় বাতিল ও খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন প্রদীপ ও লিয়াকত। পরে যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া দণ্ডিতরাও আপিল করেন। এরপর থেকে মামলাটির বিচার কাজ আর এগোয়নি।
ছেলে হত্যার বিচার কাজ দ্রুত শেষ করার আবেদন জানাতে বৃহস্পতিবার সকাল 10টার দিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে যান অবসরপ্রাপ্ত মেজর সিনহার মা ও বোন। পরে 10:30টার দিকে পরিবারের সদস্যরা মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন, জানান দ্রুত মামলার বিচার কাজ শেষ করার আবেদন। মামলাটি দ্রুত শুনানির আশ্বাসও দেন অ্যাটর্নি। আমার ছেলের মেজর সিনহা ওর যে রায়টা হয়েছে ওটা দ্রুত কার্যকরিতার জন্য আমি এই অ্যাটর্নি জেনারেল সাহেবের সঙ্গে আমরা দেখা করেছি। স্যার আমাদেরকে আসলে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন এবং উনি কিছু আসলে ডেথ রেফারেন্স কিছু নাম্বার চেয়েছেন আমাদের কাছে, অ্যাপিল নাম্বার, এগুলো যদি আমরা প্রোভাইড করি স্যার বলেছেন যে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এটা উনি চেষ্টা করবেন, যে ওনারা চেষ্টা করবেন যে এটাকে যাতে কার্যকর করা যায় এবং একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা যেন দেশের মানুষজন দেখতে পারে, যেটা মানুষ প্রত্যাশা করে আছে। এ সময় অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা বলেন, বিগত সরকারের প্রত্যক্ষ মদদে এই মামলার বিচার কাজ থমকে ছিল। আসলে এতদিন হয়নি, আদালতের বিভিন্ন ঝামেলার কারণেই হয়নি, যেটা পূর্ববর্তী যে সরকার ছিল তাদের সরাসরি হস্তক্ষেপের কারণে হয়নি। এটা হচ্ছে আসলে সত্যি অ্যান্সার, এবং এটা আমি মনে করি যে দেশের মানুষের সেটা জানার প্রয়োজন আছে। নতুন সরকারের আমলে এই মামলার বিচার কাজ দ্রুত শেষ হবে এবং আসামিরা সর্বোচ্চ সাজা পাবে, এমনটাই প্রত্যাশা করেন সিনহার স্বজনরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জাগালো জাদু খোলা চোখে দেখা যায়। নিউজিল্যান্ডের সেরা উৎস থেকে সংগ্রহিত ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। বোতলজাত এলপিজির দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। জানান, জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে 12 কেজির বোতলজাত এলপিজির দাম 1455 টাকাতেই অপরিবর্তিত থাকছে। তবে অটো গ্যাসের দাম লিটারে 3 পয়সা কমিয়ে 66 টাকা 78 পয়সা নির্ধারণ করা হয়েছে। 2024 সালে 4 দফায় এলপিজি ও অটো গ্যাসের দাম কমানো হয়েছিল এবং 7 দফা দাম বাড়ানো হয়েছিল। অর্থাৎ যেটি ছিল যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে নববর্ষের উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। 42 বছর বয়সী শামসুদ্দিন জব্বার নামের ওই হামলাকারী টেক্সাসের বাসিন্দা। পুলিশের গুলিতে নিহত জব্বারের মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতাও ছিল। এ সময় হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাকে আইএসের পতাকা পাওয়া গেছে বলেও জানিয়েছে এফবিআই। কোনো সন্ত্রাসী গোষ্ঠীর এই হামলায় যোগসাজশ আছে কিনা সেটিও তদন্ত করছে গোয়েন্দা সংস্থাটি। নিউ অরলিন্স শহরের বারবন স্ট্রিটে বুধবার দিবাগত রাতে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেয় হামলাকারী। এই ঘটনায় কমপক্ষে 15 জনের প্রাণ গেছে, আহত হয়েছে 30 জনের বেশি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি নাইট ক্লাবের বাইরে গোলাগুলির ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাতে আমাজুরা নামের নাইট ক্লাবের কাছে এই হামলা হয়। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে আক্রান্তদের কারো অবস্থা গুরুতর নয়, কোনো প্রাণহানির শঙ্কাও নেই। আহতদের বেশিরভাগই কিশোর। কর্তৃপক্ষ জানায় নিহত হওয়া এক গ্যাংস সদস্যের স্মরণে পার্টি চলছিল ক্লাবটিতে। এই সময় বাইরে জড়ো হওয়াদের লক্ষ্য করে অন্তত 4 জন এলোপাতাড়ি গুলি করতে থাকে। কমপক্ষে 30 রাউন্ড গুলি করা হয় বলে জানায় পুলিশ। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে টেসলার একটি সাইবার ট্রাকে ঘটেছে বিস্ফোরণ। এতে কমপক্ষে 1 জনের মৃত্যু হয়েছে, আহত 7 জন। প্রকাশ করা হয়েছে সেই বিস্ফোরণের ভিডিও। ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসি ক্যামেরায় ধারণ করা হয় সেই দৃশ্য, যাতে দেখা যায় হঠাৎ বিস্ফোরিত হয় পুরো গাড়ি। চারপাশে ছড়িয়ে পড়ে যন্ত্রাংশ। এর পরপরই আগুন ছড়িয়ে যায় যানটিতে, ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো এলাকা। এ সময় ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বিভিন্ন স্থাপনা এবং যানবাহন।
43তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে বাদ পড়া 227 জন চাকরি ফেরত পেতে পুনর্বিবেচনার আবেদন করতে পারবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় নিয়ে সাময়িকভাবে 227 জনকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের বিষয় অধিকতর যাচাই বাছাই ও খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় 40 জনকে অনুপযুক্ত বিবেচনা করা হয়। এর আগে গতকাল বুধবার 43তম বিসিএসে বাদ পড়া ব্যক্তিরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। এ সময় নিয়োগের দাবি জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রাইসুর রহমান রাতুলকে 1 লাখ টাকা অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে বিজিবি সদর দপ্তরে তার হাতে অনুদানের চেক তুলে দেন অতিরিক্ত মহাপরিচালক ইয়াসির জাহান হোসেন। সম্প্রতি জুলাই আন্দোলনে আহত রাতুলের উত্তরা 7 নং সেক্টরের 28 নম্বর রোডে একটি ফুড কার্টের দোকান দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা বিজিবির নজরে আসে। বিজিবি মহাপরিচালকের 100 জন আহতকে অনুদান দেবার উদ্যোগের ভিত্তিতে রাতুলের ভবিষ্যতের জন্য তাকে এই সহায়তা দিল বিজিবি। এর আগে গেল 8 ডিসেম্বর বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন 42 জন ছাত্র জনতার মধ্যে অসহায় 7 জনকে অনুদান ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেয় বিজিবি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে 100 জন আহত ছাত্র জনতাকে বিজিবির পক্ষ থেকে অনুদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে, যার বাস্তবায়ন শেষের দিকে বলে জানান বিজিবির অতিরিক্ত মহাপরিচালক। সহায়ক হিসাবে, সহযাত্রী হিসাবে আমরা থাকতে চাই। সেই লক্ষ্য নেই তার এই ফুড কোর্টটা যাতে আরও সম্প্রসারণ করতে পারে, এই জন্য আমরা তাকে আর্থিক সহায়তা প্রদান করলাম। আমরা আমাদের এই কার্যক্রমটা হয়তো এই সপ্তাহের মধ্যে যে মহাপরিচালক মহোদয় প্রতিষ্ঠিত যে 100 জনকে সহায়তা করার উদ্যোগটা শেষ হবে। এই যে একটা মেন্টালি সাপোর্ট বা একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আমাদের দেওয়ার প্রয়োজন মনে করছে, এর জন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি যে তারা আমাদের পাশে আছে। বরগুনার পাথরঘাটায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় ছাত্র শিবিরকে অভিযুক্ত করা ও থানা সভাপতির ওপর হামলা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবির। সুষ্ঠু তদন্ত দাবি করেছে সংগঠনটি। দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানায় ছাত্র শিবির। এতে দাবি করা হয়, পূর্বশত্রুতার জের ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীদের হামলায় এক যুবদল নেতা নিহত হয়েছে। এরপরও এই ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে ছাত্র শিবিরকে জানানো হয়েছে। যৌথ বিবৃতিতে ছাত্র শিবির সভাপতি ও সেক্রেটারি জানান, এই ঘটনায় একটি মহল ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা প্রপাগ্যান্ডা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। অ্যাড মেকিং কম্পিটিশন অ্যান্ড স্পায়ার এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। স্টেপ ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ কোং লিমিটেডের এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিজনেস ক্লাব যৌথভাবে আয়োজন করে। রাজধানীর AIUB ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন পণ্যের ওপর 4টি থিমে ভিডিও বানানোর প্রতিযোগিতা হয়। এতে 100টিরও বেশি দল অংশ নেয়, যার মধ্যে সেরা 40টি দলের ভিডিও স্টেপ ফুটওয়্যারের ইউটিউব চ্যানেলে 7 দিন ধরে প্রচারিত হয়। পরের প্রতিটি থিম গ্রুপ থেকে সেরা 4টি করে মোট 16টি দল ফাইনাল রাউন্ডে মনোনীত হয়। অনুষ্ঠানের প্রধান বিচারক ছিলেন অভিনেতা মনির খান শিমুল। বিকেলে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার দেওয়া হয়। ইউরোপের দেশ মন্টিনিগ্রোতে ভয়াবহ বন্দুক হামলায় 2 শিশুসহ কমপক্ষে 10 জন নিহত হয়েছে। বুধবারের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 4 জন। পুলিশ জানায়, একটি বারে বাগবিতণ্ডার জেরে ঘটেছে এই হত্যাকাণ্ডের ঘটনা। বারের মালিক তার 2 সন্তান এবং নিজের পরিবারের সদস্যদের হত্যা করেছে হামলাকারী। অভিযুক্ত 45 বছর বয়সী আকো মার্টিনোভিকের ছবি প্রকাশ করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর পালিয়ে গেলেও পরে আত্মহত্যা করেছে হামলাকারী। এই ঘটনায় মন্টিনিগ্রোতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে মন্ত্রণালয় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন DCAB লাউঞ্জ পরিদর্শনের সময় উপদেষ্টা আরও বলেন, দুঃখিত, কূটনীতিকদের মতো সাংবাদিকদের কাছে দেশের স্বার্থ সবচেয়ে বড় হওয়া জরুরি। কূটনৈতিক রিপোর্টাররা সেই দায়িত্ব পালন করে চলেছেন বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, অতিরিক্ত পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম ও মহাপরিচালক রফিকুল আলম সহ DCAB নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
নিখোঁজের 6 দিন পর ঢাকার আশুলিয়া থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে আশুলিয়ার কবিরপুরে বাংলাদেশ বেতারের নিরাপত্তা প্রাচীরের ভেতর থেকে মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কয়েক শিশু খেলতে গিয়ে মরদেহের কিছু অংশ দেখতে পায়। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের নাম হৃদয়, তিনি জামালপুরের কুলকান্দি গ্রামের বাসিন্দা। কাশিমপুরে এক বাসায় পরিবার সহ ভাড়া থাকতেন। 28 ডিসেম্বর থেকে সন্ধান মিলছিল না তার। প্রাথমিক ধারণা, হত্যার পর হৃদয়কে মাটি চাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কুমিল্লার কটক বাজার সীমান্ত থেকে ছবির মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুপুরে সীমান্ত এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। উদ্ধারের পর তা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ছবির মিয়ার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আদর্শ সদর উপজেলার মুরার বাড়ি এলাকায় কাজী নজির মিয়ার ছেলে তিনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন স্থাপনা নির্মাণের নামে দখল হওয়া মাঠ ও পার্ক উন্মুক্ত করে দেওয়ার দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ ও লং মার্চ করেছে পরিবেশবাদীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও আনোয়ারা পার্কের সামনে জমায়েত হয়ে এমন দাবি জানান তারা। শিশুদের খেলাধুলা ও জনসাধারণের হাঁটা চলার জন্য আনোয়ারা পার্ক, পান্থকুঞ্জ পার্ক, তাজউদ্দিন আহমেদ পার্ক, ওসমানী উদ্যান, ধানমন্ডি মাঠ সহ সব ধরনের মাঠ, পার্ক ও উদ্যান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান তারা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন পার্কে থাকা গাছ সংরক্ষণের তাগিদও দেওয়া হয়। পরিবেশবাদীরা বলেন, অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা একজন পরিবেশ কর্মী, তাকে অবিলম্বে স্থাপনার নামে পরিবেশ ধ্বংস বন্ধ করতে হবে। সংক্ষিপ্ত সমাবেশের পর আনোয়ারা পার্ক থেকে পান্থকুঞ্জ পার্ক এ পর্যন্ত লং মার্চ করা হয়। চাকরিতে পুনর্বহালের দাবিতে মতিঝিলে সিটি সেন্টার সোশ্যাল ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিচ্যুত কর্মীরা। তাদের দাবি, ব্যাংক কর্তৃপক্ষ বিনা কারণে চাকরিচ্যুত করেছে। গেল 31 অক্টোবর 672 কর্মীকে চাকরিচ্যুত করে SIBL কর্তৃপক্ষ। সব নিয়ম মেনেই তাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়, কিন্তু বর্তমান কর্তৃপক্ষ বিনা নোটিশে তাদেরকে চাকরিচ্যুত করেছে। এক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেখাতে পারেনি বলেও উল্লেখ করেন চাকরিচ্যুত কর্মীরা। যদিও ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এস আলমের হস্তক্ষেপে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই এসব কর্মীদের নিয়োগ দেওয়া হয়। এসব কর্মী নিয়োগে ব্যাংক কোনো প্রজ্ঞাপন দেয়নি বলেও জানান তারা। চাকরিচ্যুত কর্মীদের বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে অবহিত করেছে SIBL। বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন ম্যানিউভার অনুশীলন 2024-25-এর মহড়া স্থগিত করা হয়েছে। ঘন কুয়াশার কারণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশিক্ষণস্থলে যেতে না পারায় এই মহড়া স্থগিত করা হয়। রাজবাড়ীর কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়া, চর খাপুরা ও চর রামনগর এলাকায় মহড়ার আয়োজন করা হয়। সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন ম্যানিউভার অনুশীলনের আয়োজন করা হয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা ছিল প্রশিক্ষণ। তবে বৈরী আবহাওয়ায় অনুষ্ঠানস্থলে যেতে পারেননি প্রধান উপদেষ্টা। পরবর্তীতে প্রধান উপদেষ্টার অংশগ্রহণ নিশ্চিত করে মহড়ার দিন ধার্য করা হবে। হতদরিদ্র শীতার্ত 2200 পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। সকালে রাজধানীর বাউনিয়া এলাকায় ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক শাহনাজ কমলিকা জাহান শীত বস্ত্র বিতরণে অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি। এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন শাহনাজ কমলিকা জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভানেত্রী, সহসভানেত্রী, প্রয়াস এর সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী সহ আরো অনেকে। দর্শক, এর সাথে শেষ করছে আজকে সব খবরের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।